দেখো তোমাদের নাম্বার সিস্টেম ও সিম্পলিফিকেশান এই দুটো অঙ্ক হয়ে গেছে, ঠিক আছে। মোটামুটি সব কিছু তো নয়, এই নাম্বার সিস্টেমের মধ্যেই একটা চ্যাপ্টার বলতে পারো নাম্বার সিস্টেমে সংখ্যা চেনার। সংখ্যা কোনগুলো সংখ্যা কী, কোনগুলো কী বলে, এগুলো বর্তমানে এখন এই চ্যাপ্টারটাকে স্কিপ করে সবাই চলে যায়। স্কিপ করা যাবে না, কারণ কি রিসেন্টলি তোমাদের মিসলেনিয়াস পরীক্ষা, এমনকি টেট, প্রাইমারি টেট পরীক্ষায় মিলিয়ে নেবে, অনেক পরীক্ষায় এইসব কোশ্চেনগুলো আসে জাস্ট সংখ্যা থেকে। বলে না অনেকে সংখ্যায় চেনে না বাট অঙ্ক পেরে যায়, সেরকম ব্যাপার। সেই জন্য সংখ্যা চিনি আজকে, সংখ্যা প্লাস নাম্বার সিস্টেমের আমরা বিভাজ্যতা করব, ঠিক আছে। আরও কিছু কিছু করবো, সেটা পরে করব। দেখো স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যা হচ্ছে সেই সব সংখ্যাগুলো NATU যেইগুলো সংখ্যা 1 থেকে শুরু হয়। স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু, সেগুলো স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। সিম্পল কোর্স কি, অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার যেটা 0 থেকে শুরু হয়, সেটা 0 থেকে শুরু হয়। এখান থেকে একটা কোশ্চেন বারবার এসছে, তোমাদের মনে রাখবা। এটা কি যদি জিজ্ঞেস করা হয় 1 ও এই পুরোটা কি 0 ও আমরা কি বলতে পারি স্বাভাবিক সংখ্যা? 0 ও স্বাভাবিক সংখ্যা অবশ্যই বলতে পারি। 0 প্লাস স্বাভাবিক সংখ্যায় কি আমাদের অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। কোশ্চেনটা এসছে সেজন্য বলা হলো 0 প্লাস অখণ্ড মানে স্বাভাবিক সংখ্যাই হলো কি হোল নাম্বার। তারপরে কি পূর্ণ সংখ্যা? কি পূর্ণ সংখ্যা যে কোনো শূন্যের বাঁ দিক ডান দিক, এদিকেও মাইনাসের দিকেও হতে পারে, প্লাসের দিকেও হতে পারে, ঠিক আছে। প্রথমটা দেখো, যেগুলো ডান দিকে 1 প্লাস 1 প্লাস 1 2 প্লাস, সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। শূন্যকে সঙ্গে নিলাম, সেটা কী নিলাম হোল নাম্বার। এবার 0 প্লাস মাইনাসের দিকে গেলাম, সেগুলো কি বললাম পুরোটা নিলাম, কি বললাম সেটা হচ্ছে ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা, ঠিক আছে, পূর্ণ সংখ্যা। তারপরে কি, তাহলে তিনটে জেনে গেলাম। একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা যেটা 1 থেকে শুরু, যেটা হচ্ছে অখণ্ড সংখ্যা যেটা 0 থেকে শুরু, আর যেটা পূর্ণ সংখ্যা যেটা হচ্ছে শূন্যের ডান দিকেও সব বাঁ দিকেও সব, কিন্তু ভাঙা সংখ্যা না, অবশ্যই কিন্তু পূর্ণ সংখ্যা। তারপরে কি, তারপরে যে মৌলিক সংখ্যা কোনগুলো বলে? প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার থেকে কোশ্চেন সবচেয়ে বেশি আসে, সেই জন্য প্রাইম নাম্বারটা বেশি ধ্যান দিয়ে করবা। প্রাইম নাম্বার কোনগুলো বলে? যেসব সংখ্যার কে 1 বা সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, সেই সব সংখ্যার কে বলা হয় প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা, ঠিক আছে, বোঝা গেছে। এবার কি হলো, প্রাইম নাম্বার শুরু কোন থেকে হচ্ছে 2 থেকে। তাহলে 2 হচ্ছে এমন একটা সংখ্যা যে প্রাইম সংখ্যা যেটা জোর, একমাত্র জোর যেটা হচ্ছে 2 হচ্ছে প্রাইম সংখ্যা। প্রাইম নাম্বার থেকে অনেক কোশ্চেন আসে, অনেক প্রাইম নাম্বার থেকে অনেক কোশ্চেন আসে। তো বলতেই হলো যে প্রথম 10টি প্রাইম বা মৌলিক সংখ্যার যোগফল কত, প্রথম 10টি মৌলিক সংখ্যার গড় কত, 1 থেকে 100-র মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে, ঠিক আছে, অনেক কোশ্চেন হয়। জাস্ট বেসিকগুলো জেনে রাখবা। যেমন ধরো নাও এককে আমরা কোনো সংখ্যায় বলি না, কোনো মৌলিক সংখ্যা বলি না, যৌগিক সংখ্যা বলি না। তোমার প্রশ্ন হতে পারে এককে কেন বলি না? যে কোনো মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যা হতে গেলে দুটো জিনিস মিনিমাম লাগবে। কি মৌলিক সংখ্যার ক্ষেত্রে মিনিমাম উৎপাদক সেটা দুটো হতে হবে, 1 ও সেই সংখ্যাটা, কিন্তু কি 1-এর ক্ষেত্রে উৎপাদক একটাই, সেই জন্য আমরা 1কে প্রাইম নাম্বার হিসাবে নিই না, বোঝা গেল। তারপরে কি, তাহলে প্রাইম নাম্বার থেকে 2-3টে কোশ্চেন লিখে রাখবে। যদি বলা হয় এক অঙ্কের প্রাইম নাম্বার কতগুলো আছে, এক অঙ্কের 2 3 5 7 মানে 4টি। 1 থেকে 100-র মধ্যে কতগুলি প্রাইম নাম্বার আছে, তাহলে মনে রাখবা 25টি। কতগুলি? 25টি মনে থাকবে। যদি বলে বৃহত্তম প্রাইম নাম্বার কত, বৃহত্তম প্রাইম নাম্বার 1 থেকে 100-র মধ্যে, তাহলে মনে রাখবা 97। যদি জিজ্ঞেস করা হয় যে 2 অঙ্কের, 1 অঙ্কের তো বলতে পারি, 1 অঙ্কের কী, 1 অঙ্কের এইগুলো, 1 অঙ্কের বৃহত্তম প্রাইম নাম্বার
7। যে 2 অঙ্কের ক্ষুদ্রতম প্রাইম নাম্বার কত? 11। 2 অঙ্কের একটা দুটো অঙ্ক, 2 অঙ্কের ক্ষুদ্রতম প্রাইম নাম্বার কত? 11। তো যেরকমই কোশ্চেন আসুক তোমরা করে আসবা। মিনিমাম তোমাদের 3টা জানবা, 3 অঙ্ক অবধি। 3 অঙ্ক কি 100 থেকে 999 অবধির মধ্যে ক্ষুদ্রতম প্রাইম নাম্বার কত? 101। আর বৃহত্তম প্রাইম নাম্বার কত? 997। এই দুটো নাম্বার মনে রাখবে, তাহলেই হবে। ঠিক আছে, মনে রাখবে এগুলো। তারপরে কি? তারপর হচ্ছে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কি? যেটা হচ্ছে কম্পোজিট নাম্বার। যৌগিক সংখ্যা কি? যে সমস্ত সংখ্যাকে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়েও ভাগ যায় সেইগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। যেমন বৃহত্তম যৌগিক সংখ্যাটা অনেকবার প্রশ্ন এসেছে, সবাই ভেবেছে 2, ভুল অ্যান্সার। প্রথম যৌগিক সংখ্যা কত? 4। প্রথম যৌগিক সংখ্যা কত থেকে শুরু হয়? 4 থেকে শুরু হয়, মনে থাকবে। এই যৌগিক সংখ্যা থেকে কোশ্চেন খুব কম আসে, বাট পরে আসবে এই 4 থেকে। যৌগিক সংখ্যা এই 4। ঠিক আছে, যৌগিক সংখ্যা কী বললাম? এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়, সেগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। এর মিনিমাম যে উৎপাদক মানে যেসব সংখ্যা দিয়ে ভাগ যায় সেটা মিনিমাম 3টি হবে। যেমন 4 নিয়েই দেখি, 4কে কত দিয়ে ভাগ যায়? 1 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে ভাগ যাবে, 2টি হলে তো প্রাইম নাম্বার। আর এটা কী দিয়ে ভাগ যাবে? 2 দিয়ে। তাহলে মিনিমাম 3টি পেয়ে গেলাম। তাহলে দেখো, পরস্পর মৌলিক সংখ্যা থেকে কোশ্চেন কিন্তু এসছে অনেকবার। পরস্পর মৌলিক থেকে কোশ্চেন কিন্তু এসছে। যেমন কি পরস্পর মৌলিক সংখ্যা কোনগুলোকে বলবা? যৌগিক সংখ্যা দেখে তুমি ভাববে না যেখানে এটা পরস্পর মৌলিক সংখ্যা হতে পারে না। অবশ্যই হতে পারে। একে অপরকে ভাগ যাবে না, মানে মেন কথা উৎপাদকে ভাঙা যাবে না সেই সব সংখ্যাগুলোকে বলছে প্রাইম নাম্বার, না সরি, পরস্পরের মৌলিক সংখ্যা। পরস্পরের মৌলিক সংখ্যা হচ্ছে 7 আর 12। শুধু 7 12 না, 8 13 বলতে পারো। যে দুটোকে ভাগ যাবে না, যেন 35 আর 49 না, 35 আর 51 বলতে পারো। দুটোকে তো ভাঙা যায়, কিন্তু পরস্পরের মৌলিকেরা যে দুটোকে ভাঙা যাবে না। ঠিক আছে, যে এর কোনো উৎপাদকে ভাঙতে পারবো না, সেটা হচ্ছে পরস্পরের মৌলিক সংখ্যা। ক্লিয়ার? তারপরে দেখো, জোড় বিজোড় বা যুগ্ম অযুগ্ম। যুগ্ম মানে জোড়, যেটাকে ইংলিশে বলে ইভেন নাম্বার। ইভেন কি? যেসব সংখ্যাগুলি 2 দ্বারা ভাগ যাবে সেগুলো সবগুলি কি জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যা বা বিজোড় সংখ্যা কোনগুলোকে বলবো? যেগুলো সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে না, 1 3 5 7 9। ঠিক আছে, এখান থেকে একটা কোশ্চেনই আসে। একটা কোশ্চেন বলতে যেটা তোমরা নাম্বার সিস্টেমে করেছো, কি প্রথম 50টি জোড় সংখ্যার গড় কত, প্রথম 50টি জোড় সংখ্যার সমষ্টি কত, এই কোশ্চেনগুলো পড়ে। সেজন্য জোড় সংখ্যা তুমি না জানলে করতে পারবে না। সেজন্য যুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা এগুলো জানতে হবে তোমাকে। ঠিক আছে, তারপরে দেখো, এই হচ্ছে সবচেয়ে বড় মানে ফান্ডা, মূলত সংখ্যা, অমূলত সংখ্যা। এবারও কোশ্চেন এসেছিল, ভালো করে বুঝো। এটা মূলত সংখ্যা কাকে বলে? যেগুলো P/Q আকারে আমরা প্রকাশ করতে পারি, P/Q আকারে আমরা প্রকাশ করতে পারি, সেগুলো কি? সেটা হচ্ছে আমাদের মূলত সংখ্যা। মানে P/Q আকারে প্রকাশ করতে পারি, হ্যাঁ। যেমন 7কে কীভাবে P/Q আকারে আমি বলতে পারি? 7/1। 6/11কে অবশ্যই করাই আছে। 0.26কে 26/100। -3 অসুবিধা নেই, মাইনাস থাকলেও কোনো সমস্যা নেই। √3কে √9কে অবশ্যই 3/1। 3 আছে, 3 বেরোলো, এটা থেকে 3 পেলাম, এটাকে কী লিখতে পারি? 3/1। এটাকেও আমরা জানি -3/9 পারি আমরা। যে আমরা এই পৌনঃপুনিক থাকলেও আমাদের সেটা মূলত সংখ্যার মধ্যে পড়ে। অনেক সময় এটা অনেকে জানে না, যে ভাবে যে পৌনঃপুনিক সংখ্যা থাকলেই হয়তো আমাদের এটা অমূলত সংখ্যার মধ্যে পড়ে না। যেই সব সংখ্যাগুলির লিমিটেশান আছে, লিমিটেশান মানে বারবার রিপিট হয়। যেমন পৌনঃপুনিকের মানে কি? মানে নিশ্চয়ই সংখ্যাটা বারবার রিপিট হচ্ছে মানে স্টপ হয়েছে। সেই জন্য পৌনঃপুনিকও কিন্তু তোমার ইসের মধ্যেই পড়ে। ঠিক আছে, তারপরে এটা দেখো 664 - 6/99।
সেম। আর 22/7 নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন, 22/7 মূলত সংখ্যা, কিন্তু তোমার এই যে পাই মূলত সংখ্যা নয়, অমূলত সংখ্যা কেন? এবার তোমরা বলবে 22/7 মানে পায়ের মান তো কত 22/7, তো অমূলত সংখ্যা হলো কেন? মনে রাখবা আমাদের যে মানে বিখ্যাত বিজ্ঞানী আমাদের রামানুজান, হ্যাঁ, ম্যাথামেটিশিয়ান রামানুজান, তো ইনি ইনার ডেট অফ বার্থ অনুসারে 22শে ডিসেম্বর, এই ডেট অফ বার্থ অনুসারে আমাদের ভারতে ম্যাথামেটিক ডে পালন করা হয়, ঠিক আছে। এর এই যখন মানে পায়ের মান খোঁজার চেষ্টা করছিলেন, তো মানে বেরিয়ে যাচ্ছে এটা 22/7 নয়। আমরা 22/7 কেন নিয়েছি তাহলে পায়ের মান? আমাদের হিসাবের সুবিধার্থে নিয়েছি। দেখবা পাই সেই সবেই তুমি পাবা যে সবের ক্ষেত্রে গোল কোনো জিনিসের ব্যাপার থাকবে, মানে গোল জিনিস যেখানেই পাবা সেখানেই পাই পাবা। যেমন বৃত্তর মান কত 2πr, বৃত্তের পরিধি 2πr, বৃত্তের ক্ষেত্রফল πr²। যেখানেই বৃত্ত থাকবে, বৃত্ত যে মানে সম্পর্কিত সব কিছু সেখানে। তো পায়ের মান এখনও বর্তমানে চলে যাচ্ছে, এর আনুমানিক মান কত 3.1453 ... এরকম চলতে আছে, বুঝতে পারছো? এর থামেনি, মানে কোনো সময় রিপিটেড নয়, যে মানটা পাচ্ছে কোনো সময় রিপিট হচ্ছে না। সেই কারণে পাইকে আমরা অমূলত সংখ্যার মধ্যে রাখতে পারি, ঠিক আছে। যেগুলো দশমিকের মান অনিয়মিত, দশমিক কি নিয়মিত হলে কি হয়, একটা পরপর নিয়মিত হলে কি, ওটা পৌনঃপুনিক দ্বারা ঠিক করতে পারি। যেমন যদি আমরা বলি 2.2222, তাহলে আমরা কি বলতে পারি এটাকে 2.2 তার মাথায় পৌনঃপুনিক। যদি বলি 2.2020, ঠিক আছে, তাহলে মাথায় পৌনঃপুনিক দিয়ে দিতে পারি। যেগুলো একই জিনিস থাকবে সেটা পুরোটা না লেখে পৌনঃপুনিক দেবে, মানে এটা দশমিকটা কি আবৃত, মানে অনিয়মিত নয় নিয়মিত, মানে একটা পরে একটা নিয়মিত আছে, একটা পরে একটা আসছে। যেগুলো নিয়মিত আসবে সেগুলো কি বলছি মূলত সংখ্যা, কিন্তু যেগুলো অনিয়মিত সেগুলো হচ্ছে অমূলত সংখ্যা। যেমন যেই সব রুটের, দেখো রুটের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, যেই সব রুটের মান তুমি বের করতে পারবা সেগুলো হচ্ছে মূলত সংখ্যা। যেই সব রুটের মান তোমার কাছে জানা নেই সেটা হচ্ছে অমূলত সংখ্যা, মনে থাকবে। যেসব রুটের মান বেরোবে না সেটা হচ্ছে অমূলত, যেসব রুটের মান বেরোবে সেটা হচ্ছে মূলত, ঠিক আছে। আর তো দেখতেই পাচ্ছ ইররেশিবল, এরকম যদি থাকে, ভালো করে দুটো জিনিস লক্ষ্য করো, যদি এত দূর থাকতো 1.37542935, এটা যদি বলতো তাহলে কি, এটা হচ্ছে মূলত সংখ্যা, এটা মূলত সংখ্যা, কিন্তু এর সঙ্গে ডট 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 আছে, ডট ডট আছে মানে কি এটা চলতে থেকেছে, ঠিক আছে। চলতে যখনই থেকেছে তখন আমি বলতে পারি এই পুরো সংখ্যাটাকে বলতে পারি আমরা অমূলত সংখ্যা, অমূলত সংখ্যা, ঠিক আছে। মূলত কোনটা, যেটা লিমিটেড, যেটা মানে অনিয়মিত, যেটা মানে কোনো নিয়মিত নেই, যেটা হচ্ছে অমূলত, ঠিক আছে। বললাম ম্যাথে যে কোনো সাইন যদি চিহ্ন থাকে সেটার মান যদি জিজ্ঞেস করে তাহলে বলবা ওটা অমূলত, ঠিক আছে। যেমন দেখো √3/2, √3 মান বের করতে পারি না সেহেতু এটা অমূলত, √6 মান বের করতে পারি না সেটা হচ্ছে অমূলত, ঠিক আছে। ইজি কোশ্চেন, ম্যাথমেটিক্যাল সাইন তার মানে কি এটা অমূলত, ঠিক আছে। তারপর দেখো, তারপরে কি রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, যেসব সংখ্যা একটা মূলত সংখ্যা ও একটা অমূলত সংখ্যার মিশ্রণে তৈরি সেটা হচ্ছে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। এটা কি 1 + √2, যেমন কি মানে পাই + √7 সরি, এটা হচ্ছে বাস্তব সংখ্যা। তারপরে চল সংখ্যা, মানে কি চল সংখ্যা বা ভ্যারিয়েবল,
যেখানে তোমার যে কোনো সংখ্যা পাবা না, 2, 5, 7 এসব পাবা না, কী পাবা? এক্স বা ওয়াই দিয়ে পাবা। যেটা মান এক্স বা ওয়াই দিয়ে মান পাবা সেগুলো হচ্ছে তোমার চলরাশি। চলরাশি এক্স বা ওয়াই বলতে পারো, এ বলতে পারো, বি বলতে পারো, কোনো অসুবিধা নেই। যেটা এক্স সংখ্যা ছাড়া অন্য কিছু পাবা সেটা হচ্ছে এটা, ঠিক আছে? তারপরে কি? প্রাকৃতিক সংখ্যা। প্রাকৃতিক বলতে স্বাভাবিক সংখ্যা, এটা ভুল হয়েছে, এটা লিখে লাগবে স্বাভাবিক সংখ্যা। ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার এনএ। ন্যাচারাল মানে কি? সংখ্যার যোগফল তোমাদের জানা আছে আশা করি, এটা এই নাম্বার সিস্টেমে করেছো। কী আছে? এন ইন্টু এন প্লাস 1/2, ঠিক আছে? 10 অবধি 10 প্লাস এন মানে কি? লাস্ট যেটা স্বাভাবিক সংখ্যা সেটা হচ্ছে এন। তাহলে বর্গ যদি থাকে, এনতম প্রাকৃতিক না স্বাভাবিক সংখ্যা যদি যোগফল বলে বর্গের, তাহলে কি করব? এন ইন্টু এন প্লাস 1, 2n প্লাস 1/6, এটা তোমরা করেছো। তারপরে কি? এনতম ঘন সংখ্যার যোগফল কি বলেছিলাম? এন ইন্টু এন প্লাস 1, যেটা আমাদের ইসের সূত্র, স্বাভাবিক সংখ্যার সূত্র। কিন্তু ঘনের ক্ষেত্রে কি করলাম? শুধুমাত্র স্কোয়ার দিয়ে দিলাম। স্কোয়ার হবে, কেউ কিউব করিও না, ঠিক আছে? কিউব ঘন ভেবে তোমরা হয়তো অনেকে কিউব করতে যাবে না, কিউব হবে না, স্কোয়ার হবে ওটা, বুঝতে পেরেছ? তারপরে এটা করানো হয়েছে, বাট জেনে রাখা উচিত প্রকৃত মান আর স্থানীয় মানের মধ্যে পার্থক্য। প্রকৃত মান মানে যেটা তুমি দেখতে পেয়েছো, মানে 2কে দেখতে পেয়েছো 2-এর মতো, তাহলে এর মান 2। 5কে দেখতে পেয়েছো 5-এর মতো, তাহলে এর মান হচ্ছে 5, ঠিক আছে? যে যেমন দেখতে তাকে তার মান সেরকম। স্থানীয় মান কি? স্থানীয় মান সে ছোটোবেলায় পড়েছিলাম আমরা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তারপর যত কিছু আছে। তো এই যে স্থানে বসবে সেই স্থানের মান, যেমন ধরলাম 2, এখানে কি আছে? একক, দশক, শতক, শতক ঘরে আছে, তাহলে 200। 2-এর পর 2টা শূন্য, যতগুলো ফাঁক মানে বাকি ঘর থাকবে সেটা ডান দিকের ঘরগুলো তোমার শূন্য বসে যাবে। যদি বলো 3-এর স্থানীয় মান, তাহলে 3 লিখে দাও, তাহলে বাকি কটা সংখ্যা আছে? 3টে, তাহলে 3টে শূন্য করে দাও, বুঝতে পেরেছ? 3টে শূন্য করে দেবা। তাহলে স্থানীয় মান বোঝালো। প্রকৃত মান মানে ফেস ভ্যালু, ফেস মানে দেখতে পেয়েছো যেটা, আর স্থানীয় মানে প্লেস ভ্যালু, যেই স্থানে আসবে সেই স্থানে। তারপরে কি আছে? বিভাজ্যতা। এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। বিভাজ্যতা ভেবে রাখো, বিভাজ্যতা তুমি যদি শিখে নাও, তুমি অনেক অঙ্কে স্পিডে করতে পারবে। স্পিড, তোমার অঙ্কের মধ্যে গতি চলে আসবে। দেখো 2 দ্বারা বিভাজ্য কোনগুলো বলবো, যেটা দেখে বলতে পারবে যে সব সংখ্যার শেষে 2 দ্বারা বিভাজিত কোনো সংখ্যা থাকবে, যে যদি কোনো সংখ্যার শেষে শেষ সংখ্যাটি 2 দ্বারা বিভাজিত হয়, তবে পুরো সংখ্যাটা 2 দ্বারা বিভাজিত হবে। আমার যদি বলে 5, 7, 9, 2, 1, 0, 4, আমি এত বড় সংখ্যাটা যদি জিজ্ঞেস করে 2 দ্বারা বিভাজিত হবে, আমি প্রথম থেকে করতে বসবো না। কি করব? শুধুমাত্র আমার প্রথম সংখ্যাটা নয়, শুধুমাত্র শেষ সংখ্যাটা দিকে তাকাবো। বলবো 4কে কি 2 দ্বারা ভাগ যায়? বলবো হ্যাঁ যায়। ভাগশেষ 2 মানে ভাগফল 2 হয়, তাহলে বলবো পুরো সংখ্যাটা আমার 2 দ্বারা বিভাজিত হবে। 3 দ্বারা বিভাজিত কি? 3 দ্বারা বিভাজিত কিছুই না, যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা প্রত্যেকটি অঙ্কের যোগফল, 2 আর 3, 1 আর 2 3, 3 আর 6 9, প্রত্যেকটা সংখ্যার যোগফল 1 প্লাস 2 প্লাস 6 সমান হচ্ছে 9। প্রত্যেকটা সংখ্যার যোগফল যদি 3 দ্বারা বিভাজিত হয়, তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজিত হবে। ক্লিয়ার? 3 দ্বারা বিভাজিত হবে। তারপর 4 দ্বারা বিভাজিত কি? যদি কোনো সংখ্যার শেষ দুটি অঙ্ক 0 0, শেষ দুটি অঙ্ক 0 0, অথবা শুধুমাত্র যত বড় সংখ্যা থাক না কেন, শুধুমাত্র শেষ দুটি সংখ্যার দিকে তাকাবো। শেষ দুটি সংখ্যা যদি 0 0 হয়, অথবা 0 0 অথবা 4 দ্বারা বিভাজিত কোনো সংখ্যা হয়, যেমন যদি জিজ্ঞেস করা হয় 92, অবশ্যই বলুন যত বড় সংখ্যা থাক, 9, 2, 7, 6, 5, 4, 3, 2, এত বড় সংখ্যা আমি 4 দ্বারা ভাগ যাবে, শুধুমাত্র শেষ দুটি সংখ্যা দেখব। শেষ দুটি সংখ্যার ক্ষেত্রে কি বিভাজ্যিত? তাহলে বলে হ্যাঁ বিভাজ্যিত। হ্যাঁ, তার আগে একটা মানে ট্রিক্সও জেনে নাও। কি ট্রিক্স? দেখো, যদি 2 দ্বারা বিভাজিত হয় তাহলে শুধুমাত্র একটি সংখ্যা, শেষ সংখ্যাটি দেখব। 4 দ্বারা বিভাজিত হয় তবে শেষ দুটি সংখ্যা দেখব, শেষ একটি, শেষ দুটি, ঠিক আছে?
যদি 8 দ্বারা বিভাজিত হয় তবে শেষ 3টি সংখ্যা দেখব, আর 16 দ্বারা বিভাজিত যেটা যদি হয়, কোনো জিনিস জানতে ইচ্ছা হয়, তাহলে শেষ 4টি সংখ্যা দেখব। ঠিক আছে, তাহলে শেষ সংখ্যাটা এখানে 0 হতে পারে, অথবা এখানে শেষ দুটি সংখ্যা ডবল 0 হতে পারে, অথবা লাস্ট 3টি সংখ্যা 0 0 0 হতে পারে, অথবা লাস্ট 4টি সংখ্যা 4টা 0 হতে পারে। বুঝতে পেরেছ? হয় সেটা 2 দ্বারা বিভাজিত হতে হবে শেষ সংখ্যাটা, বা 0 0 হবে। শেষ দুটি সংখ্যা 4 দ্বারা বিভাজিত হবে, নয়তো 0 0 হবে। বুঝতে পেরেছ? 8টাও সেম, শেষ 3টি সংখ্যা 8 দ্বারা বিভাজিত হবে, নয় 3টি সংখ্যা হবে। ঠিক আছে, 16 দ্বারা বিভাজিত কি 4 দ্বারা বিভাজিত হবে, নাহলে 4টি সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম দুটি সংখ্যা বা 4 দ্বারা বিভাজিত। যেমন এখানে 48কে 4 দ্বারা বিভাজিত মানে 12 ভাগ মিলে গেছে, মানে পুরো সংখ্যাটা 4 দ্বারা ভাগ যাবে। 5 দ্বারা বিভাজিত, 5 দ্বারা ইজি। শেষ সংখ্যাটা, শেষ অঙ্কটা যদি 5 অথবা 0 থাকে, 5 অথবা 0 থাকে, শেষে 5 আছে, তা আমরা দেখেই বলে দেবো এটা 5 দ্বারা ভাগ যাবে। 0 আছে, তাহলে দেখেই বলে দেবো 5 দ্বারা ভাগ যাবে। 7 আছে, তাহলে 5 দিয়ে ভাগ যাবে না, কারণ শেষের সংখ্যাটা 5। 129 কী হবে তোমরাই বলে দেবো। ঠিক আছে, তাহলে 6 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্য মানে কি, 6কে ভাঙো, 6কে ভাঙলে কী হবে 2 আর 3। তাহলে 2 দ্বারা বিভাজিত আর 3 দ্বারা বিভাজিত হলেই, সূত্র যদি হয় ফুলফিল হয়, তাহলে বলবো আমরা এটা 6 দ্বারা বিভাজিত। 2 হলে কীভাবে হবে, শেষ সংখ্যাটা 0 অথবা 2 দ্বারা বিভাজিত হতে হবে। আর 3 দ্বারা বিভাজিত মানে প্রতিটি অঙ্কের যোগফল 3 দ্বারা বিভাজিত হতে হবে। যেমন এটাই দেখি, 100 নিই সংখ্যা একটা 140, এটা প্রথমে 2 দ্বারা বিভাজিত, লাস্টে 0 আছে, মানে হ্যাঁ 2 দ্বারা এটা মিলছে। 3 দ্বারা মিলছে, 1 আর 4 5, 5 আর 0 5, 5কে 3 দিয়ে ভাগ যায় না, তাহলে 3 দিয়ে ভাগ যায় না, মানে এটা 6 দিয়ে ভাগ যাবে না। বোঝা গেছে? ক্লিয়ার? সেম যদি আমি জিজ্ঞেস করি 7 8 9, 7 8 9-এর 3 দিয়ে ভাগ যায়, তোমরা বলবা যায়। 2 দিয়ে শেষ সংখ্যাটা যায়, তোমরা 2 দিয়ে যায় না, তাহলে এটা হবে না। যদি জিজ্ঞেস করা হয় 780, ঠিক আছে, 2 দিয়ে ভাগ যাবে, 0 আছে অবশ্যই যাবে, 3 দিয়ে যাবে, 7 আর এটা 15, 15 আর 0 15, তাহলে 15কে 3 দিয়ে যদি ভাগ করো তাহলে কী হবে, যাবে, সেহেতু এটা হবে। তাহলে বলবো 780 6 দ্বারা বিভাজিত হবে। বোঝা গেল? 2 আর 3 7 দ্বারা বিভাজিত। 7 দ্বারা বিভাজিত কি, 7 দ্বারা বিভাজিত মনে রাখবা, যত বড় সংখ্যা থাকে না কেন, এটা একটু সময় সাপেক্ষ। হয় তুমি বড় যদি সংখ্যা থাকে, এদের পার্থক্য 3টি করে নিবা, এদের পার্থক্য যেটা হবে সেটা যদি 7 দ্বারা বিভাজিত হয়, তবে পুরো সংখ্যাটা 7 দ্বারা বিভাজিত হবে। নতুবা আবার বলি, 3টি করে ভাগ করবা, 7 দ্বারা বিভাজিত হলে 7 দ্বারা বিভাজিত হবে। নতুবা কী আছে, হ্যাঁ, যেমন ধরলে 147, একক ঘরের সংখ্যাটার সঙ্গে, ভালো করে লক্ষ্য করো, একক ঘরের সংখ্যাটার সঙ্গে 2 গুণ করবা, গুণ করার পর গুণফল যা হবে বাকি সংখ্যা থেকে বিয়োগ করবা। বিয়োগফল যদি 0 অথবা 7 দ্বারা বিভাজিত কোনো সংখ্যা হয়, 7 দ্বারা বিভাজিত সংখ্যা হয়, তবে বলতে পারবো এটা 7 দ্বারা বিভাজিত হবে। যেমন যদি আমি বলি 315টাই দেখো, 315 নয় 322 ধরো, 322 কী বললাম, শেষ অঙ্কটার সঙ্গে 2 গুণ করবা। শেষ অঙ্ক কত 2, তাহলে এর সঙ্গে 2 গুণ করো, তাহলে কত হলো 4। তাহলে 4 যেটা বাকি সংখ্যা থেকে বিয়োগ করবা, বাকি কত 32 থেকে 4 বিয়োগ করলে কত 28, তাহলে 28কে 7 দিয়ে ভাগ যায়, তোমরা বলবা 4 হবে, ভাগ যাবে, তার মানে পুরো সংখ্যাটা 7 দ্বারা বিভাজিত হবে। তারপরটা কি বলেছে, 8 দ্বারা তো আমি বলে দিয়েছি, তাও বলে দিই একবার। 8 দ্বারা বিভাজিত কি, শেষ 3টি সংখ্যার দিকে তাকাবো, শেষ 3টি সংখ্যা 0 0 0 হতে হবে, নতুবা 8 দ্বারা বিভাজিত কোনো সংখ্যা হতে হবে। ঠিক আছে, 9 দ্বারা বিভাজিত, যেটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। দেখো 9 দ্বারা বিভাজিত কি, 9 দ্বারা আর 3-এর সূত্র একই, কি প্রত্যেকটি সংখ্যার যোগফল 9 দ্বারা বিভাজিত হলে, প্রত্যেকটি সংখ্যা যখন কি 3 আর 5 8, 8 আর 4 12, 12 আর 2
14, 14 আর 4 18, 18কে 9 দিয়ে যদি ভাগ যায় তাহলে বলবো পুরো সংখ্যাটাই 9 দিয়ে ভাগ যাবে। বোঝা গেল? প্রত্যেকটি সংখ্যার যোগফল যদি 9 দিয়ে বিভাজিত হয় তাহলে পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজিত হবে। বোঝা গেল? তারপরেরটা দেখো, 10 দ্বারা শেষে শুধুমাত্র 0, 10 দ্বারা শেষে শুধুমাত্র 0। তারপরে 11 দ্বারা বিভাজ্য, 11 দ্বারা বিভাজ্য দেখে নাও। 11 দ্বারা বিভাজ্য বিশাল ইম্পর্টেন্ট, স্টার মার্ক নিয়ে রাখবা। 3, তারপরে হচ্ছে 6, তারপরে হচ্ছে তোমার 9 আর 11, এই 4টা স্টার মার্ক নিয়ে দিয়ে রাখো, বিশাল ইম্পর্টেন্ট। দেখো 11 দ্বারা বিভাজ্য কি, যদি সংখ্যাটির জোড় ও বিজোড় স্থানের অঙ্কের যোগফলের বিয়োগফল বা পার্থক্য, বিয়োগফল বললে ভুল হবে, পার্থক্য বলবা, ঠিক আছে? পার্থক্য মানে কি, জোড় স্থান বিজোড় স্থান যদি শেষ দিক থেকে নাও, এটা 1, 3, 5, সরি 1, 1, 3, ঠিক আছে, 1, 3, তাহলে এটা এটা আর এটা মানে একটা ছেড়ে ছেড়ে তাদের যোগ করবা, 7, 7, 14, 3, 7, 21, আর বাকি 3টে যোগ করবা, 1, 5, 4, 1, 5, 4, 1, 5, 4 করে দাও, 1, 5, 6, 6, 4, 10, এদের পার্থক্য করবা, পার্থক্য মানে বিয়োগ, বিয়োগ করো, তাহলে কত হলো 11। তাহলে 11 যদি হয় মানে সেটা যদি 11 দ্বারা বিভাজিত হয়, সরি 11 দ্বারা বিভাজিত হয়, তবে পুরো সংখ্যাটাই বিভাজিত হবে, পুরো সংখ্যাটাই, এই পুরো সংখ্যাটাই বিভাজিত হবে। আবার বলি কি করলাম, একটা ছেড়ে ছেড়ে তাদের যোগ করলাম, যোগফল যা হলো, আবার একটা ছেড়ে ছেড়ে যোগ করলাম, তাদের যোগফল যা হলো, তাদের পার্থক্য বের করলাম। পার্থক্য যদি 11 দ্বারা বিভাজিত কোনো সংখ্যা হয় বা অথবা 0 হয়, 11 দ্বারা বিভাজিত সংখ্যা বা 0 হয়, তবে পুরো সংখ্যাটাই 11 দ্বারা বিভাজিত হবে, ঠিক আছে? তারপরে দেখো, তারপরে কি 12 দ্বারা বিভাজিত, 12 দ্বারা বিভাজিত ক্ষেত্রে কি আছে, 3 ও 4, 3 ও 4, 3 ও 4, 3-এর সূত্র আমরা পড়েছি কি, প্রত্যেকটা সংখ্যা কত দিয়ে হতে হবে, 3 দ্বারা ভাগ যেতে হবে। আর 4 দ্বারা কি, শেষ দুটি সংখ্যা 4 দ্বারা ভাগ যেতে হবে। ইজিভাবে একটা দেখে নাও তাড়াতাড়ি করে, ধরলে এই বড় সংখ্যাটাই দেখি আগে মিলাই, এটা 4 দ্বারা ভাগ যাবে, 4কে প্রথমে ভেঙে নিলাম, 3 আর 4 ভেঙে নিলাম, 3 আর 4, দেখি প্রথমে 3-এর সূত্র যায় কিনা। 3-এর সূত্র কি আছে, প্রত্যেকটার যোগফল 6 আর 7, 13, 13 আর 6, 19, 19 আর 4, 5, 24, 24 আর 4, 30, তাহলে প্রত্যেকটা 30, 30কে 3 দিয়ে ভাগ যায়, তাহলে 3 দিয়ে এটা ভাগ যাবে। এবার 4 দিয়ে ভাগ দেখতে হলে কী করতে হবে, শেষ দুটি সংখ্যা কী আছে, শেষ দুটি সংখ্যা আছে 56, 56কে 4 দিয়ে ভাগ যায়, তখন ওগুলো অবশ্যই যায়, কত হয় 14, মানে 4 দিয়েও ভাগ যায়, মানে 4 দিয়ে ভাগ যাচ্ছে আর 3 দিয়ে ভাগ যাচ্ছে, মানে এটা পুরো সংখ্যাটা 12 দ্বারা ভাগ যাবে। বোঝা গেল? তারপরে 13 আর 7 মেবি একই, 13 দ্বারা বিভাজিত মনে আছে যে পার্থক্য, তিনটা পার্থক্য করবা, পার্থক্যর পর যদি সংখ্যাটা 13 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই 13 দিয়ে ভাগ যাবে, তিনটা করে করবা। যদি এমন থাকে যে 4টা থাকলো, তাহলে কী করবো, প্রথমে 3টে মাথায় দাগ দেবে, বাকিটা বাদ দিবা, বুঝতে পেরেছ? তো শেষ 3টে, তারপর বাকি যা থাকবে সেটা করবা, ঠিক আছে? যদি 5টা সংখ্যা তাহলে কী করবা, তো এই 3টে দিবা, তারপরে এই 2টা দিলা, এখানে 3টে প্রথমে কিন্তু মাস্ট, 14, 2 আর 7-এর দরকার নেই, 14টা অত ইম্পর্ট্যান্ট না, ঠিক আছে? 15টা দেখে রাখতে পারো, 3 আর 5, দেখো কী আছে, 15 দ্বারা বিভাজিত থেকে 3 আর 5, 3 আর 5 মানে 3-এর সূত্র তো জানাই আছে আমাদের, 3-এর সূত্র 5-এর সূত্র, 5 মানে শেষ সংখ্যাটা 5 হতে হবে বা 0 হতে হবে, তাহলে 5-এর সূত্র মিলে যাচ্ছে এটা। 3-এর সূত্র কি, 9 আর 4, 13, 13 আর 8, 21, 21 আর 7, 28, 28 আর 5, 33, তাহলে 33কে 3 দিয়ে ভাগ যায়, অবশ্যই যায়, তাহলে বলবো এটা পুরো সংখ্যাটাই 15 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে? 16 দ্বারা বিভাজিত আমরা আগেই করে নিয়েছি, লাস্ট 4টা সংখ্যার দিকে তাকাবো, 4টি সংখ্যা 0, 0, 0, 0 অথবা
16 দ্বারা বিভাজিত কোনো সংখ্যা হলেই আমরা 16 দ্বারা বিভাজিত বলবো। 17টা, ঠিক আছে, 17টা দেখো 17 বিভাজিত কি, এই শেষের সংখ্যাটা আগে 7এরটাই কী করেছিলাম, শেষের সংখ্যার সঙ্গে 2 দিয়ে গুণ করেছিলাম, দিয়ে বাকির সঙ্গে বিয়োগ করেছিলাম। এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে 5 দিয়ে গুণ, শেষের সংখ্যাটার সঙ্গে কত, 5 দিয়ে, কী মনে রাখবা, 5, শেষের সংখ্যাটার সঙ্গে 5 গুণ করে তার বাকি সংখ্যা থেকে বিয়োগ করে, বিয়োগফল যদি 17 দ্বারা বিভাজিত হয় তাহলে পুরো সংখ্যাটা 17 দ্বারা বিভাজিত হবে। তারপরে হচ্ছে 18 দ্বারা বিভাজ্য, এটা কোশ্চেনটা মনে রাখবে। 18 কি, 2 আর 9, 2 এর সূত্র কি, যেমন এই সংখ্যাটা দেখো 2 আর 9 ভেঙে নাও, 2 মানে শেষের সংখ্যাটা দেখলে 2 দ্বারা বিভাজ্য, তাহলে 2 দিয়ে ভাগ যাবে। 9 দ্বারা বিভাজিত সূত্র কি, 9 দ্বারা বিভাজিত হতে গেলে 1 আর 1 2, 2 আর 5 7, 8, 8 আর 8 16, 16 আর 2 18, তাহলে 18, 18কে 9 দিয়ে ভাগ যায়, তোমরা বলে অবশ্যই যায়, কত, 2, তাহলে ভাগ মিলছে, মানে মিলছে, তাহলে এটা 2 দিয়ে ভাগ যায়, 9 দিয়ে ভাগ যায়, মানে এটা 18 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে। তারপরে হ্যাঁ, এই সংখ্যাটা অনেক সময় পড়ে, ঠিক আছে, বলছে পরপর দুটি ক্রমিক সংখ্যার গুণফল কত, অবশ্যই সেটা 2 দ্বারা বিভাজিত হবে। পরপর ক্রমিক সংখ্যা মানে 1 2 3 4 এরকমভাবে 2 3 বা 4 5 যেভাবে হোক সেটা। তারপরে কি, পরপর 3টি ক্রমিক সংখ্যার যোগফল অবশ্যই সেটা 6 দ্বারা বিভাজিত হবে। এটা অনেক সময় শর্টকাটে পড়ে যায়, তোমরা জাস্ট টেস্ট করে নেবা। কি টেস্ট, 1 থেকে গুণ করতে লাগবা, হ্যাঁ 1 থেকে 2, দুটো সংখ্যা 2 দিয়ে গুণ, 1 2 করলা, 1 2 3 করলা, তারপরে 4টি সংখ্যার গুণফল বলেছে 4 দিয়ে গুণ করতে, অবশ্যই সেটা 24 দ্বারা বিভাজিত হবে। তাহলে 5টি সংখ্যা যদি গুণফল বলে অবশ্যই সেটা 20 দ্বারা বিভাজিত। কী হবে মনে রাখার দরকার নেই, জাস্ট টেস্ট করে নেবা, ঠিক আছে, তাহলে বেশি দিন মনে থাকবে, ঠিক আছে। 5টি ক্রমিক সংখ্যার যোগফলটা মনে রাখার দরকার নেই। তারপরে দেখো এটা জাস্ট মুখস্থর মতো করে নেবা। পরপর 6টি অঙ্ক যদি থাকে তাহলে সর্বদা সেটা 3 7 11। এবার তোমার সিজিএলে অনেক মানে ইসে পড়েছিল এটা, যে পরপর যদি 6টি সংখ্যা এরকম থাকে তাহলে কতগুলি সংখ্যা দ্বারা বিভাজিত হবে, 3 7 11 13 37 39 77 আর 111। যদি 3টি সংখ্যা দুবার হয়, ঠিক আছে, সরি 3 বার, দুই অঙ্কের সংখ্যা 3 বার হয়, মানে 12 12 12 35 35 35, তাহলে কী হবে 3 7 13 মানে 37 39 111, ঠিক আছে। এটা তারপরে কি 3টি সংখ্যা 3 অঙ্কের সংখ্যা মানে 123 123, তাহলে কী কী দেওয়া ভাগ যাবে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 7 13 11 আর 1001, 7 13 11 আর 1001, ঠিক আছে, 7 13 11 অথবা 1001। তারপরে কি উৎপাদকের ক্ষেত্রে এই জিনিসটা বিশাল ইম্পর্টেন্ট, যেটা তোমার প্রাইমারি টেটে তো বিশালভাবে পড়ে, তো প্রাইমারি টেটের জন্য জাস্ট উৎপাদক বিশ্লেষণটা শিখে রাখো, বিশাল ইম্পর্টেন্ট, পাশাপাশি করে রেখেছি কারণ তোমাদের দরকার পড়বে। তাই তোমাদের এবার সিম্পল কোশ্চেন কী ছিল, একটা যদি উৎপাদকে ভাঙে, উদাহরণ হিসাবে বেশি মনে থাকে আমাদের, 120কে আমরা যদি ভাঙি, কীভাবে ভাঙি, এইভাবে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কী পাবো, 2 পাবো 3টে, 3 পাবো 1টা, 5 পাবো 1টা। এদিকে উৎপাদকের সংখ্যা বলতে কোনটাকে বলে একটু বুঝে নিই, তারপরে করব। যেমন ধরে নাও 12, এর উৎপাদকের সংখ্যা কী, মানে 12কে কত কত দিয়ে ভাগ যায় সেটা আমরা জানা, মানে যেমন আমি বলতে পারি 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে আর 12 দিয়ে যাবে, আর যাবে না। তাহলে কতগুলি, 1টা 2টা 3টে 4টা 5টা 6টা, এর উৎপাদকের সংখ্যা কটা, 6টা, এটা তো ছোট সংখ্যা। তাহলে এর যদি সূত্রের মাধ্যমে করতাম তাহলে কি করতাম, যদি বলতাম সূত্রের মাধ্যমে তাহলে কি করতাম, 12কে কী লিখতে পারতাম, 12কে ভাঙতাম, প্রথমে ভাঙো, 12কে ভাঙবা এইভাবে, 2 দিয়ে 6, 2 দিয়ে 3, তাহলে কি পেলাম, 2 স্কোয়ার ইন্টু 3 1, তাই তো, 2 স্কোয়ার 3 1। তাহলে উৎপাদক যখন বলবে উৎপাদক সংখ্যা কত, তাহলে কিছুই করতে হবে না তোমাকে, তাহলে মাথায় যেটা থাকবে তার সঙ্গে 1 যোগ করো, মাথায় 1 যোগ গুণিত এর পরেরটাও যেটা মাথায় আছে সেটা যোগ করো, মানে 2 এর আগে কত 3, আর 1 এর আগে কত 2, সমান কত 6টি। তুমি এখানে হয়তো ছোট সংখ্যা বলে হয়তো বের করতে পারছো মুখে 6টি,
কিন্তু যখন বড় বড় সংখ্যা দেবে না তখন তুমি পারবে না। সেই সূত্রটা তোমাকে মনে রাখতেই হবে। সূত্রটা কি মনে থাকবে, যে প্রথমে উৎপাদকে ভাঙবো, উৎপাদকে ভাঙার পর মাথার যেটা আছে সেটা এইভাবে লিখব, এক যোগ করে, এক যোগ করার পর মিডলে গুণ অবস্থায়, তাহলে 6টি পেয়ে গেলাম। বুঝতে পেরেছ? বিশাল ইম্পর্টেন্ট। তোমরা যদি দেখবা ডব্লিউবিতে বা কেপিতে এটা বিশালভাবে আসার চান্স, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তারপরে কি তোমার ধরলো 24 নিলা, 24 না ছোটো সংখ্যা হয়ে 36 নাও, 36 একটু সেটাও ছোটো বাট ঠিক আছে শেখার জন্য। 18, 2 দিয়ে 9, 3 দিয়ে 3, তাহলে কত? তাহলে 2টা 2 আর 2টা 3। তাহলে আমি বলি উৎপাদকের সঙ্গে কী করবো, মাথারগুলো তার সঙ্গে 1 যোগ করবো, মাথারগুলো 1 যোগ করলাম ইন্টু মাথারগুলো আছে 2 প্লাস 1, তাহলে 3 গুণিত 3 মানে কত? 9টি। ঠিক আছে? 3 গুণিত 3 9টি। এবার এখান থেকে দুটো জিনিস শিখলে, উৎপাদকের সংখ্যা বের করা শিখে গেলাম। দেখে নাও তোমরা উৎপাদকের সংখ্যা এমনি বের করতে পারবে। কী পেলাম? 120কে ভাঙলাম 2 দিয়ে 60 হলো, 2 দিয়ে ভাঙলাম 30, 2 দিয়ে ভাঙলাম 15, 3 দিয়ে ভাঙলাম, তাহলে 3টে 2, তাহলে 3 প্লাস 1 মানে কত? 4, 3 প্লাস 1 4, গুণিত 1 প্লাস 1 2, গুণিত 1 প্লাস 1 2, 2 দুগুণে 4, 4 4 16, মানে 16টি পেয়ে গেলাম। ঠিক আছে? এবার যেটা তোমাদের কঠিন, আসতে নাও পারে, আগেই বলে দিই আসতে নাও পারে। ঠিক আছে? বিজোড় উৎপাদক আর জোড় উৎপাদক বিশাল ডিমান্ড, মানে সেন্ট্রালে পরীক্ষায় আসে এগুলো। কিন্তু তোমাদের কি মনে রাখবা, কি আছে শুধুমাত্র যে 2 জোড় উৎপাদক কখন হয়? যখন 2 থাকে। জোড় উৎপাদক না হলে তো আসবে না, 2 ছাড়া কোনো দিন কোনো মানে আসবে না। কারণ তুমি 4 যদি পাও সেটা তো 2 আসবে, 6 যদি পাও 2 আর 3 আসবে, মানে 2 তোমার থাকবে একটা। ঠিক আছে? যদি মানে জোড় উৎপাদক থাকে তবে থাকবে। এবার জোড় সংখ্যা বিজোড় সংখ্যার ক্ষেত্রে বিজোড়টা বের করা ইজি। বিজোড় সংখ্যা কটা থাকবে? 2টা, বা 2টা আছে এখানে, বা অনেকগুলো থাকতে পারে। তো ওদের কী করবা, মাথারগুলো দেখাবা, মাথারগুলোর সঙ্গে আবার 1 যোগ, মাথারগুলোর সঙ্গে 1 যোগ, মানে 2 গুণিত 2 সমান কত? 4। কত এলো? 4। তাহলে আমি বলতে পারি বিজোড় উৎপাদক কত? এটা তো 3 আর 5 দুটোই তো বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় উৎপাদক হচ্ছে 4টি। বিজোড় উৎপাদক কত? 4টি। জোড় উৎপাদক বের করাও ইজি। কি? জোড় উৎপাদক ক্ষেত্রে আমরা যখন উৎপাদকের সংখ্যা বের করছিলাম তখন কী করছিলাম? 3-এর সঙ্গে 1 যোগ করছিলাম, তাই তো? কিন্তু যখন জোড় উৎপাদক বের করব, 3-এর সঙ্গে 1 যোগ করার কোনো দরকার নেই, শুধুমাত্র 3 লিখবা, তার সঙ্গে বাকি যেগুলো এই সেম প্রসেসটা করবা। গুলিয়ে যাবে, তার চেয়ে গুলিয়ে যাওয়ার আগে প্রথমে শিখে নিই, এই 12 দিয়ে শিখি। তুমি বলো এখানে তোমার জোড় উৎপাদক কটা? জোড় উৎপাদক কটা? তুমি বলবা 2 জোড় 4 জোড় 6 জোড় 12 জোড়, মানে জোড় উৎপাদক হচ্ছে 4টে। ঠিক আছে? জোড় উৎপাদক কটা? 4টে। বিজোড় উৎপাদক কটা? 2টা। ঠিক আছে? এবার বললাম বের করলাম কীভাবে, 12কে ভেঙেছিলাম, কী পেয়েছিলাম? 2 স্কোয়ার ইন্টু 3 1। মনে করে দেখো, 3 4 12, 4কে ভাঙলে 2 স্কোয়ার হয়। তো এবার কী পেয়েছিলাম? বিজোড় ক্ষেত্রে কী মনে রাখবা? শুধুমাত্র বিজোড় সংখ্যাটার মাথায় যেটা থাকবে, বিজোড় সংখ্যার মাথায় যেটা থাকবে সেটার সঙ্গে শুধুমাত্র 1 যোগ, আর কোনো বিজোড় আছে? নেই। তার মানে 2টি হচ্ছে বিজোড় উৎপাদক, যেটা আছেও 1 আর 3। জোড় উৎপাদক কী বলেছিলাম? যখন জোড় উৎপাদক বের করবা তখন আরও ইজিভাবে কী করবে, কি শুধুমাত্র এটার উপর যা আছে কোনো কিছু যোগ করবা না, 2-এর মাথায় যা থাকবে সেটা লিখবা, গুণিত এটা যা করছিল তাই, মানে 1 প্লাস 1 করছিল সেটাই, মানে 2 ইন্টু 2 সমান হচ্ছে 4টি। ঠিক আছে? এটা ছোটো সংখ্যার ক্ষেত্রে শেখার জন্য করলাম, বড় বড় সংখ্যার ক্ষেত্রে অ্যাপ্লাই করবো তোমরা। তাহলে উৎপাদক, জোড় উৎপাদক, বিজোড় উৎপাদক হয়ে গেল। উৎপাদকের সমষ্টি দরকার নেই। ঠিক আছে? আপাতত তোমাদের এই সমষ্টি করতে হবে না, সমষ্টি বিশাল একটু টাফ আছে তোমাদের, বাট শিখে রাখার জন্য শিখে রাখতে পারো। এটাই কি আছে? হ্যাঁ, ইউনিট ডিজিট ডিজিটে বলেছিলাম, ইউনিট ডিজিট যে নাম্বার সিস্টেমের মধ্যে পড়ে, একক ঘরের সংখ্যা। ঠিক আছে? যদি বলে 1 গুণিত 50
52 গুণিত 65 গুণিত 67। এইগুলোর ক্ষেত্রে একক ঘরের সংখ্যা বের করার কোনো ব্যাপারই না, শুধুমাত্র একক ঘরের সংখ্যাগুলো নিয়ে আমরা গুণ করে দেবো। ঠিক আছে, 5 7 35, 35-এর শুধুমাত্র 5 নেব, আবার 5 দুগুণে 10 মানে 0 নেব, আবার 0-এর সঙ্গে 1 গুণ করলে 0 আসবে। তাহলে একক ঘরের সংখ্যার ক্ষেত্রে শুধুমাত্র একক ঘরের সংখ্যাগুলো গুণ করব, গুণ করার ফলেও যে গুণফলটা আসবে সেটারও শুধুমাত্র আমরা একক ঘরের সংখ্যাটাই নেব। বোঝা গেল? আমরা মানে বোকার মতো প্রত্যেকটা গুণ হবে 35 পেলাম, 35-এর সঙ্গে আবার 2 গুণ করতে যাবো না। ঠিক আছে, যেটা পাবো সেটারও সেই একক ঘরের সংখ্যাটাই নেব। তো একক ঘরের সংখ্যার ক্ষেত্রে বের করা ইজি, শুধুমাত্র প্রবলেম কখন হবে যখন আমাদের মাথার ওপর কিছু থাকবে, যেমন 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5-এর একক ঘরের সংখ্যা কী হবে? তোমরা বলবা কেন? যদি একটা 2 হয় তাহলে 2 হবে, দুটো 2 হয় তাহলে 4 হবে, তিনটা 2 হয় তাহলে 8 হবে, চারটা 2 হলে কত হবে? 16 হবে, পাঁচটা 2 হলে 32 হবে। তাহলে দেখো 2-এর ক্ষেত্রে 2 4 8 16 32, দেখো 2 প্রথমে ছিল, 2 আবার 5 নম্বরে চলে এলো, মানে 1 নম্বরে 2 নম্বরে 3 নম্বরে 4 নম্বরে 5 নম্বরে, মানে 4টা পরপর আবার কিন্তু ঘুরছে। ঠিক আছে, একের ক্ষেত্রে কি হয়? একের মাথায় যাই থাক না কেন, একের মাথায় যাই থাক না কেন ওই একই হবে, একটা 1 দুটো 1 গুণ করলো 1 1 1 1 1। 3-এর ক্ষেত্রে কি হয়? 3-এর টু দি পাওয়ার 5 হলেও সেম হয়, সেই জন্য বোঝাচ্ছি 5 দিয়ে কেন, কারণ এই 2 3 7 8 এটা আমি নাম্বার সিস্টেমে করিয়েছি যদিও, তাও তোমাদের বলার জন্য করছি যে কি 3 3 একে 3 3 তিরিক্ষা কত 9, 3 9 27, 27-এর 7 তারপর 27 লেখো, তারপর 4 4 3 81, হ্যাঁ 5 3 243, মানে বুঝতে পারলাম 3 1 নম্বরে ছিল আবার 5 নম্বরে চলে গেল। এটা হচ্ছে সিস্টেম। তো 4টা পরপর তোমাদের আসবে, কার কার আসবে? 2 3 7 আর 8-এর, এই 4টা জিনিস মনে রাখবা। 2 3 7 8-এর ক্ষেত্রে 4টার পরপর আসে। কি 4টার পরপর? মাথায় অথবা মনে রাখবা পাওয়ারে, পাওয়ার যখন 4টার পরপর হবে তখন কিন্তু একই পাওয়ার আসবে। ঠিক আছে, যেমন 7 7 থেকে কত? 7 একে 7, 7 থেকে 49, 7 9 63, 63 3, 3 7 21, আবার 7 একে 7। সেম এটা 8 একে 8, 8 8 8 64, 4 8 32, 4 8 32, তারপরে কি 32 2 8 2 16, তারপরে কি 6 8 48। 4টা পরপর আবার একই সংখ্যায় তোমরা ফেস করবা, কখন? যখন পাওয়ারের কথা বলবে তখন। ঠিক আছে, তারপর দেখো তো এই 4টা সংখ্যা মনে রাখবা, 2 3, যেগুলোর পাওয়ারের কোনো ইফেক্ট পড়ে না, একক ঘরের সংখ্যার ক্ষেত্রে যার কোনো পাওয়ারের ইফেক্ট পড়ে না সেটা হচ্ছে 3টে সংখ্যা, নো ইফেক্ট। যেমন 6কে যতই গুণ করো, একক ঘরের সংখ্যায় 6 6 36, 6 6 36, 6 6 36, যত গুণ করবা সেই একই ঘর আসবে। সেম 5, 5কে যতই গুণ করবো 5 5 25, 5 5 25, 5 5 25। তো এগুলোর ক্ষেত্রে কোনো রকম একক ঘরের সংখ্যার ক্ষেত্রে কোনো ইফেক্ট পড়ে না, যা সংখ্যা থাকবে সেটাই বসবে। 4-এর ক্ষেত্রে দেখো 4 একে 4, যদি বেশি হয় 4 ধরলাম, 4 3 না 5 লিখলাম, 4 একে 4, 4 4 16, 4 6 24, আবার 4 4 16, 4 একে 4, মানে কি একটা পরপর। 9-এর ক্ষেত্রে কি 9 টু দি পাওয়ার 5 হলে 9 একে 9, 9 9 81, 9 একে 9, 9 9 81, 9 একে 9, মানে একটা পরপর। বিজোড় ঘরের সংখ্যার ক্ষেত্রে বিজোড়ে দেখো 4 4ই থাকছে, 1 3 5 জোরে চেঞ্জ হচ্ছে। এখানেও সেম, বিজোড়ে 1 3 5, মানে 1 নম্বর 3 নম্বর 5 নম্বর ঘরে চেঞ্জ হচ্ছে না, আর জোড় সংখ্যাতে চেঞ্জ হচ্ছে। দেখো 4 আর 9-এর ক্ষেত্রে একক ঘরের সংখ্যা জোরে পরিবর্তিত হয়। এখান থেকে অনেক কোশ্চেন আসতে পারে 4 আর 9 থেকে, একক ঘরের সংখ্যা বের করাতে 4 আর 9-এর অনেক সংখ্যা আসতে পারে। কারণ এই কোশ্চেনটা একটু ঘোরানো আছে, বাট তোমরা একটু ট্রাই করবো বোঝার। কি আছে? 2324
2324 টু দি পাওয়ার 1797, তারপরে হচ্ছে 615 টু দি পাওয়ার 316 আর 441 টু দি পাওয়ার 471। ঠিক আছে, একটু বড় করে। তাহলে লক্ষ্য করে দেখো, এগুলোর ক্ষেত্রে আমরা যখন লাস্টে 4 পেয়েছি আর এটা বিজোড় সংখ্যা পেয়েছি, তাহলে কি হবে? 4-এর বিজোড়ে তো কী হয়? এখনই করলাম, লক্ষ্য করে দেখো 6 পাই। ঠিক আছে, 5-এর পেছনে যাই থাক না কেন আমার কোনো ইফেক্ট পড়বে না, আর 1-এর পেছনে মাথায় জয় থাক না কেন কোনো ইফেক্ট পড়বে না। তাহলে অ্যান্সার কত? 30 গুণ করলে তাহলে একক ঘরের সংখ্যা কত? একক ঘরের সংখ্যা হচ্ছে 0। বোঝা গেল একক ঘরের সংখ্যা কি? প্রথমে কি দেখো ভালো করে, তোমাদের যেটা ভুল হতে পারে, 4-এর ক্ষেত্রে একক ঘরে শুধুমাত্র তাকাবো কোন দিকে? একক ঘরে। আর পুরো সংখ্যার দিকে তাকাবো ঠিকই, কিন্তু ভাগ করার ক্ষেত্রে আমরা এখানে যেহেতু 4 আছে, অথবা যদি 9 থাকতো তাহলে শুধুমাত্র জোড় বিজোড় দেখতাম। জোড় বিজোড় দেখে যদি জোড় হতো তাহলে চেঞ্জ করলাম, যেমন চেঞ্জ করলাম। বিজোড় হলে কোনো চেঞ্জ করতাম না। সরি, এখানে তো বিজোড় আছে, আমারই ভুল। বিজোড় আছে তো 7 তো বিজোড়, তো বিজোড় থাকার কারণে 4 হলো, আর এটাতে 5 হলো, আর এটাতে 1 হলো। 4 5 কত? 20। সেম, কিন্তু 0 কিন্তু আসছে। তো জোড় বিজোড় থাকলে চেঞ্জ হবে না, জোড় থাকলে 6 হতো। ঠিক আছে, যদি 3 থাকতো, ধরো 3-এর মাথায় এতগুলো সংখ্যা থাকতো, তাহলে কি করতাম? দেখ, লক্ষ্য করো, ধরে নাও 3-এর মাথায় 100। ঠিক আছে, তাহলে কি করতাম? 3-এর মাথায় 100 হলে শুধুমাত্র 3-এ 101 লেখো, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। 3-এর মাথায় 101। তাহলে আমরা 3-এর জন্য শুধুমাত্র শেষ দুটি সংখ্যা তাকাতাম, শুধুমাত্র দুটি সংখ্যায় ভাগ করে দেখতাম কতকে? 4 দিয়ে। যদি 4 দিয়ে ভাগ মিলে যেত তবে আমরা মাথায় 4 দিতাম। যদি 4 দিয়ে ভাগ না মিলবে তাহলে ভাগশেষ পাবো একটা, তাহলে যেটা ভাগশেষ পাবো সেটাই মাথায় দিতাম। যেমন 3 হলে 3 দিতাম, 2 হলে 2 দিতাম। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল হিসেবে বলি, 2 3 7 7 8-এর ক্ষেত্রে কী লক্ষ্য করব? আমরা লক্ষ্য করব মাথায় যদি ভাগ মেলে, যেমন যদি বলা হয় 2 টু দি পাওয়ার 80, 80কে তো 4 দিয়ে ভাগ যাবে। 4 দিয়ে যদি ভাগ যায় তাহলে আমরা এটা ডাইরেক্ট কী লিখতে পারি? 2 টু দি পাওয়ার 4। যদি 3 টু দি পাওয়ার 91 থাকে তবে তো 4 দিয়ে ভাগ যাবে না। 4 দিয়ে যদি ভাগ না যায় তাহলে ভাগশেষ তো পাবো আমি একটা। 3 টু দি পাওয়ার 4 দিয়ে এটা ভাগ করব মাথায়, যদি অনেকগুলো সংখ্যা থাকে, 5 691, তাও শেষ দুটি সংখ্যাকে দিকে তাকাবো। এই 4 জনের ক্ষেত্রে শেষ দুটি সংখ্যার দিকে তাকাবো। শেষ দুটি সংখ্যাকে যদি 4 দিয়ে ভাগ যায় তবে শুধুমাত্র 4 লিখব, আর যদি 4 দিয়ে ভাগ না যায় তাহলে ভাগশেষ যেটা হবে সেটা লিখব। ভাগশেষ কত হবে? 691 শেষ দুটি সংখ্যাকে ভাগশেষ করলে কত হবে? তাহলে লক্ষ্য করে দেখব আমরা 3 টু দি পাওয়ার 3 আসছে, কারণ 4 22 88, তাহলে হচ্ছে 3 টু দি পাওয়ার ভাগশেষ কত থাকছে? 3। 3টা 3-এর গুণ কত? 27, তার লাস্ট একক ঘরের সংখ্যা 7। বুঝতে পেরেছ? এটা করবা। তারপরে কি এটা করে নাও, 4-এর মাথায় জোড় আছে মানে 6 হবে। এটা কি 4-এর মাথায় বিজোড় আছে, তাহলে 4 হবে। তাহলে কত? 4 6 24, তাহলে একক ঘরের সংখ্যা 4। ঠিক আছে, তোমাদের আজকে আপাতত এতটাই। তোমাদের কী হলো একটু রিভাইজ করে নাও। সংখ্যা সম্বন্ধে জানতে পারলে তোমরা, সংখ্যা সম্বন্ধে জানার পর তোমরা করলে কি? বিভাজ্যতা, আর কিছুটা হলো একক ঘরের সংখ্যা। নেক্সট দিন তোমাদের করানো হবে। নেক্সট দিন বলতে হ্যাঁ, একটা ক্লাস দেওয়া যায় কি তোমাদের শূন্য কতগুলো হচ্ছে, অনেক কোশ্চেন পরীক্ষা আসতে পারে, শূন্য কতটা আসছে, আর বিভাজ্যতার এক্সট্রিম ভার্সনটা। বিভাজ্যতা একটু বড় কোশ্চেন, যেটা তোমার টু দি পাওয়ার থাকে না, যে 5 টু দি পাওয়ার 7/6, তাহলে ভাগ করলে কত আসবে, এসব সংখ্যাগুলো ভাগশেষ কত আসবে। ঠিক আছে,
যেটাকে ইংলিশে বলে কি ডিভিজিবলবিলিটি। ঠিক আছে, এর বিভাজ্যতা সিস্টেমটা আসবে, সেটা আমরা করে নেবো। সেটা তো সংখ্যার সঙ্গে করলাম, এবারে বিভাজ্যতার ক্ষেত্রে ভাগশেষ কত থাকবে সেটা আমরা করে নেবো। ঠিক আছে, ঠিক আছে।